প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অর্থনীতির 2 নম্বরের প্রশ্ন কমন পাওয়ার জন্য মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের ভালোভাবে পড়তে হবে। আমি তোমাদের বলছি, আজকে যে সমস্ত 2 নম্বরের প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দেব। এই সমস্ত প্রশ্নগুলিকে তুমি যদি সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, এখান থেকেই সমস্ত 2 নম্বর প্রশ্ন তুমি কমন পাবে। তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। প্রথম প্রশ্ন, গিফেন দ্রব্যের সংজ্ঞা দাও। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি, যে দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লে চাহিদার পরিমাণ বাড়ে এবং দাম কমলে চাহিদার পরিমাণ কমে তাকে গিফেন দ্রব্য বলে। দ্বিতীয় প্রশ্নটি, চাহিদার নিয়মটি বা চাহিদার সূত্রটি বিবৃত করো। প্রশ্নের উত্তরটি, চাহিদার নিয়মটিতে বলা হয় যে ক্রেতার রুচি, পছন্দ, ক্রেতার আর্থিক আয়, অন্যান্য দ্রব্যের দাম এবং সময়কাল অপরিবর্তিত থাকা অবস্থায় কোনো দ্রব্যের দাম বাড়লে ওই দ্রব্যের চাহিদার পরিমাণ কমবে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়বে। পরবর্তী প্রশ্নটি, বিশ্ব বাণিজ্য সংস্থার বা WTO এর দুটি কাজ লেখো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি, বিশ্ব বাণিজ্য সংস্থার দুটি গুরুত্বপূর্ণ কাজ হলো: নাম্বার ক, সদস্য দেশগুলির মধ্যে দ্রব্য ও সেবা কার্যের আমদানি ও রপ্তানি বৃদ্ধির জন্য সচেষ্ট হওয়া। নাম্বার খ, সদস্য দেশগুলির মধ্যে বাণিজ্য সংক্রান্ত কোনো বিষয়ে বিবাদ দেখা দিলে তার সমাধান করা WTO এর একটি অন্যতম কাজ। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ভারতের দারিদ্র্যের দুটি কারণ লেখো। প্রশ্নের উত্তরটি, ভারতের দারিদ্র্যের দুটি কারণ হলো: নাম্বার ক, ভারতের দারিদ্র্যের একটি অন্যতম কারণ হলো বেকারত্ব। নাম্বার খ, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাপক মূল্যবৃদ্ধির জন্যেও দারিদ্র্যের সৃষ্টি হচ্ছে। 5 নম্বর দাগের প্রশ্নটি, জীবন বীমা ও সাধারণ বীমার মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নের উত্তরটি, নাম্বার 1, কোনো দুর্ঘটনার ফলে সম্পত্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে বীমা গ্রহণ করা হয় তাকে সাধারণ বীমা বলে। অপরদিকে মানুষের জীবনের উপর যে বীমা করা হয় তাকে জীবন বীমা বলা হয়। নাম্বার 2, সাধারণ বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়, কিন্তু জীবন বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না। পরের প্রশ্নটি, স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নের উত্তরটি, নাম্বার 1, স্থির ব্যয়ের পরিমাণ উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে না, কিন্তু পরিবর্তনীয় ব্যয়ের পরিমাণ উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে। পরের প্রশ্নটি, চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা কাকে বলে? প্রশ্নের উত্তর, অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত অবস্থায় ক্রেতার আর্থিক আয় যদি পরিবর্তিত হয় তাহলে কোনো দ্রব্যের চাহিদার পরিমাণ শতকরা যত ভাগ পরিবর্তিত হবে তাই হবে ওই দ্রব্যের জন্য ওই ক্রেতার চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা। চলে যাচ্ছি 8 নম্বর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নে, ফার্মের পরিবর্তনীয় ব্যয়ের দুটি উদাহরণ দাও। প্রশ্নের উত্তরটি, শ্রমিকদের মজুরি ও পরিবহন ব্যয়। পরের প্রশ্নটি, চাহিদার আপেক্ষক কাকে বলে? প্রশ্নের উত্তরটি, চাহিদার আপেক্ষককে কিউ = এফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পি এইভাবে লেখা যায়, যেখানে কিউ হলো চাহিদার পরিমাণ এবং পি হলো দ্রব্যের দাম। চাহিদা আপেক্ষক পি হলো স্বাধীন চলরাশি এবং কিউ হলো নির্ভরশীল চলরাশি। চাহিদা আপেক্ষক নির্দেশ করে যে কিউ এর মান পি এর মানের উপর নির্ভরশীল। 10 নম্বর দাগের প্রশ্নটি, প্রান্তিক রেভিনিউ কি? প্রশ্নের উত্তরটি, অতিরিক্ত 1 ইউনিট দ্রব্য বাজারে বিক্রি করার ফলে যে অতিরিক্ত রেভিনিউ পাওয়া যায় তাকেই বলে ওই অতিরিক্ত ইউনিটের প্রান্তিক রেভিনিউ। পরের প্রশ্নটি, চাহিদার নিয়মের দুটি ব্যতিক্রম উল্লেখ করো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি, চাহিদার নিয়মের দুটি ব্যতিক্রম নিম্নরূপ। নাম্বার 1, গিভেন দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লে চাহিদার পরিমাণ বাড়ে এবং দাম কমলে চাহিদার পরিমাণ কমে। গিভেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদার নিয়ম কার্যকরী হয় না। যখন কোনো দ্রব্যের দাম বাড়ল তখন ক্রেতারা যদি আশা করে যে ওই দ্রব্যের দাম ভবিষ্যতে আরও বাড়বে তাহলে দাম বাড়লেও ক্রেতারা ওই দ্রব্যকে বেশি পরিমাণ কিনতে পারে। এক্ষেত্রেও চাহিদার নিয়ম কার্যকরী হবে না। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সেই সাথে সাথে সৌরভ এক্সক্লুসিভ পরিবারে এখনও তুমি যদি সদস্য না হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো।
পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি সুযোগ ব্যয়ের সংজ্ঞা দাও। প্রশ্নের উত্তরটি কোনো উপকরণ সর্বোত্তম বিকল্প ব্যবহার থেকে যা উপার্জন করতে পারত তাই ওই উপকরণের সুযোগ ব্যয়। পরবর্তী প্রশ্নটি প্রান্তিক ব্যয় এবং গড় ব্যয় কখন সমান হয়? প্রশ্নের উত্তরটি যখন গড় ব্যয় বাড়ছে না বা কমছে না, অর্থাৎ যখন গড় ব্যয় সর্বনিম্ন তখন গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় সমান হবে। গড় ব্যয় যদি স্থির থাকে তাহলে গড় ব্যয় সমান সমান প্রান্তিক ব্যয় হয়। 15 নম্বর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নটি দারিদ্র রেখা কি? প্রশ্নের উত্তরটি যে সমস্ত দ্রব্য সামগ্রী ভোগ করে যে কোনো একজন পূর্ণবয়স্ক ব্যক্তি দৈনিক 2250 ক্যালোরি পেতে পারে, বাজার থেকে সেই সমস্ত দ্রব্য সামগ্রী কিনতে যে খরচ লাগে তাকেই বলা হয় দারিদ্র রেখা বা দারিদ্র সীমা। 16 নম্বর দাগের প্রশ্নটি সাধারণ বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি সাধারণ বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কারণ সাধারণ বীমার ক্ষেত্রে কোনো দুর্ঘটনায় ক্ষতি হলে ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই বীমা করা থাকে। দুর্ঘটনা না ঘটলে বা ক্ষতি না হলে ক্ষতিপূরণ পাওয়া যায় না। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদমই ভুলো না। ইতিমধ্যেই আমাদের চ্যানেলে অর্থনীতির বড় প্রশ্নের সাজেশন, এমসিকিউ প্রশ্নের সাজেশন উত্তর সহ পোস্ট করা হয়েছে। তোমরা যারা এখনও এই ভিডিওগুলি দেখোনি, আজকের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে সমস্ত ভিডিওগুলি এখনই তুমি দেখে নাও, তোমরা সাফল্য পাবেই পাবে। পরবর্তী প্রশ্নটি বীমা ক্ষেত্রের সংস্কারের জন্য মালহোত্রা কমিটির দুটি সুপারিশ উল্লেখ করো। এই প্রশ্নটি কালকের পরীক্ষায় আসবেই আসবে। প্রশ্নের উত্তর বীমা ক্ষেত্রে একচেটিয়ার অবসান ঘটাতে হবে, বেসরকারি বীমা কোম্পানি স্থাপন করে বীমা ক্ষেত্রে প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করতে হবে। নাম্বার 2, বীমা ক্ষেত্রে সংস্থাগুলির কাজকর্ম নিয়ন্ত্রণ করার জন্য ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি নামে একটি স্বশাসিত সংস্থা গঠন করতে হবে। 20 নম্বর দাগের প্রশ্নটি ভোগ উদ্বৃত্ত কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর ব্যক্তিগত চাহিদার দাম এবং প্রকৃত দামের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যকেই ভোগকারীর উদ্বৃত্ত বা ভোগ উদ্বৃত্ত বলা হয়। পরের প্রশ্নটি রাজস্ব নীতি বা রাজকোষ নীতি কি? প্রশ্নের উত্তরটি যে নীতি সরকারের বাজেটের মাধ্যমে কাজ করে তাকে বলে রাজকোষ নীতি। রাজকোষ নীতির সাহায্যে বাণিজ্যিক চক্র প্রতিরোধ করা যায়। পরের প্রশ্নটি ভারসাম্যের বাজেট গুণক কাকে বলে? প্রশ্নের উত্তরটি যদি সরকারের কর রাজস্ব এবং মোট ব্যয় একই পরিমাণে বাড়ে তাহলে বাজেটের ভারসাম্য আছে বলা হয়। ভারসাম্য বাজেটের গুণক 1 হয়। তার অর্থ হলো কর রাজস্ব এবং ব্যয় যতটা বাড়বে জাতীয় আয় ততটা বাড়বে। পরের প্রশ্নটি গিনি সহগ কাকে বলে? প্রশ্নের উত্তর ধরা যাক পূর্ণ সমতা রেখা এবং লোরেন্স রেখার মধ্যে অবস্থিত এলাকার ক্ষেত্রফল এ এবং লোরেন্স রেখার নিচে অবস্থিত এলাকার ক্ষেত্রফল A1, তাহলে A/A+A1 এই অনুপাতকে বলা হয় গিনি অনুপাত বা লোরেন্স অনুপাত। পরের প্রশ্নটি প্রসারের দুটি অসুবিধা লেখো। প্রশ্নের উত্তর নাম্বার 1, প্রসার চলের চরম মান দ্বারা প্রভাবিত হয়। নাম্বার 2, প্রসার রাশি তথ্যের সমস্ত মানের উপর নির্ভর করে না, এটি শুধু সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের উপর নির্ভর করে। 25 নম্বর দাগের প্রশ্নটি মহাত্মা গান্ধীর জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের উদ্দেশ্য কী? প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি অর্থনৈতিক নিরাপত্তা প্রদান এবং গ্রামীণ সম্পদ তৈরি করা। এছাড়াও এটি লক্ষ্য প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যকে একটি আর্থিক বছরে কমপক্ষে 100 দিনের মজুরি কর্মসংস্থান প্রদান করে গ্রামীণ এলাকায় জীবিকার নিরাপত্তা বৃদ্ধি করা। পরের প্রশ্নটি ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির কাজ কি? প্রশ্নের উত্তর ইহা ভারতের ইন্স্যুরেন্স সেক্টর পর্যবেক্ষক এবং নিয়ন্ত্রণ করে। এর প্রাথমিক উদ্দেশ্য হল পলিসি হোল্ডারদের সুরক্ষা এবং দেশি ইন্স্যুরেন্সের বৃদ্ধি সুনিশ্চিত করা। আজকের ভিডিওটিতে যে সমস্ত প্রশ্নগুলো বলা হচ্ছে সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলিকে তোমাদের পড়তেই হবে, বিশেষ করে যে সমস্ত প্রশ্নগুলির পাশে স্টার চিহ্ন দেওয়া হয়েছে। তাই সময় নষ্ট না করে প্রশ্নগুলিকে একবার হলেও তোমরা পরীক্ষার আগে দেখে যাও।
পরের প্রশ্নটি দাম প্রভাবের দুটি অংশ কি কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর আয় প্রভাব ও পরিবর্তন প্রভাব। 30 নম্বর দাগের প্রশ্নটি বিশ্ব বাণিজ্য সংস্থা ও গ্যাটের মধ্যে পার্থক্য লেখো। কালকে এই প্রশ্নটি পরীক্ষায় আসবে। প্রশ্নের উত্তরটি গ্যাট একটি চুক্তি মাত্র, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি সংস্থা যার কাজ হলো সদস্য দেশগুলির আন্তর্জাতিক বাণিজ্যের বিকাশে সাহায্য করা। পরের প্রশ্ন, প্রসারমূলক ফিস্কাল নীতি বলতে কি বোঝায়? প্রশ্নের উত্তর, ধরা যাক কোনো দেশে বাণিজ্য চক্রের নিম্নগতি দেখা দিয়েছে, সামগ্রিক চাহিদা বাড়ানোর জন্য যে ফিস্কাল নীতি গ্রহণ করা হয় তাকে বলে প্রসারমূলক ফিস্কাল নীতি। পরের প্রশ্নটি লোরেন্স রেখা কি? এই প্রশ্নটিও কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি আয়, সম্পত্তি, মুনাফা প্রভৃতির বন্টনে বৈষম্য কতটা রয়েছে সেটি যে রেখার মাধ্যমে জানা যায় তাকে বলে লোরেন্স রেখা। পরের প্রশ্নটি নগদ জমার অনুপাত কাকে বলে? প্রশ্নের উত্তরটি ব্যাংকের মোট আমানতের বিপরীতে মজুত রাখার জন্য প্রয়োজনীয় নগদ শতাংশকে নগদ জমার অনুপাত বলা হয়। পরের প্রশ্নটি সমতার বাজেট কাকে বলে? প্রশ্নের উত্তর, যদি বাজেটে পরিকল্পিত আয় ও পরিকল্পিত ব্যয় পরস্পর সমান হয় তাহলে ওই বাজেটকে সমতার বাজেট বলে। চলে যাচ্ছি আজকের সাজেশনের সর্বশেষ প্রশ্নে। ভারতের দারিদ্র্য দূরীকরণের জন্য গৃহীত দুটি ব্যবস্থা উল্লেখ করো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, স্বনির্ভর যুক্তির মাধ্যমে কর্মসংস্থান প্রকল্প এবং দারিদ্র্য সীমার নিচে পরিবারগুলিকে কম দামে খাদ্যশস্য যোগান দেওয়ার ব্যবস্থা।